প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। তো আজকের আমার আলোচনার বিষয় কোডিক 2019 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই সিলেবাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় সুধীবৃন্দ, এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে শিক্ষণফল এর উপর ভিত্তি করে। তো শিক্ষণফল কি সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। শিক্ষণফল হচ্ছে এমন একটি ফল যেটি এই পাঠ শেষে অর্জিত হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট অধ্যায় বা পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারলো সেটি হচ্ছে শিক্ষণফল। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকটা বইতে কিন্তু পাঠ্য বইতে কিন্তু শিক্ষণফল উল্লেখিত আছে। প্রথমেই কিন্তু শিক্ষণফল উল্লেখ আছে, আমরা একটু লক্ষ্য করি। তো এই যে লক্ষ্য করি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা আমাদের সামনে এসেছে। তো শিক্ষণফলটা দেখানোর জন্য আমি মূলত এই বইটা বের করেছি। যেমন এই যে লক্ষ্য করি, প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, তাই না? তো এই ক্ষেত্রে এই যে নিচে লেখা আছে পাঠ শেষে, আমরা একটু বড় করি, এই যে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, যা জানতে পারবো, এইগুলাই হচ্ছে শিক্ষণফল। বিশেষ করে প্রত্যেকটা অধ্যায়ে প্রথমে আসে শিক্ষণফল। তো এই শিক্ষণফলের গুরুত্ব অনুযায়ী বিশেষ করে এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি রচিত হয়েছে, সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শিক্ষণফলের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে এমন বিষয়সমূহ কোন ভিত্তিতে নির্ণয় করা হয়েছে সেগুলি আমরা একটু আলোচনা জানার চেষ্টা করি। তো লক্ষ্য করি, পরবর্তী শ্রেণীতে পাঠের ভিত্তি হিসেবে যে সমস্ত শিক্ষণফল অর্জন করা একান্ত প্রয়োজন সেগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। আবার যে সমস্ত পাঠসমূহ শিক্ষার্থীদের কাছে নতুন এবং অন্য কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত নেই, বিধায় সে সমস্ত বিষয়গুলি এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার শিক্ষার্থীদের জন্য যে সমস্ত বিষয়ের উপর ধারণা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের একান্ত জানার প্রয়োজন হিসেবে এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেবাসের আরও যে সমস্ত শিক্ষণফলসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো লক্ষ্য করি। যে শিক্ষণফলগুলোর মধ্যে সংশ্লিষ্ট অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে বৃহত্তর ধারণা তৈরি হবে সেগুলিও সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার শিক্ষার্থীদের শিক্ষণের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে যে সকল শিক্ষণফল সম্পর্কে শিক্ষার্থীদের একান্ত জানা প্রয়োজন সেইগুলাও এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার শিক্ষার্থীদের সার্বিক বিষয় যেমন মানসিক, শারীরিক এই সমস্ত বিষয়ের বিকাশের গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে একান্ত প্রয়োজন সে সমস্ত পাঠসমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়নি এমন শিক্ষণফলসমূহ। বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঠদান সম্পন্ন হয়েছে এমন শিক্ষণফলসমূহ সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার শিক্ষার্থীরা পূর্ববর্তী শ্রেণীতে পাঠের অল্প বা পূর্ণ ধারণা পেয়েছে এমন শিক্ষণফলসমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার পরবর্তী শ্রেণীতে বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে এমন বিষয়সমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার এমন শিক্ষণফলসমূহ আছে যেগুলি শিক্ষার্থীরা অর্জন না করলেও সমস্যা হবে না, সেইগুলিও এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার বর্তমানে পাঠদান না করলে পরবর্তী শ্রেণীতে বিঘ্ন সৃষ্টি হবে না, এই সমস্ত বিষয়সমূহ এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংক্ষিপ্ত সিলেবাসের বিভিন্ন শিক্ষণফল অন্তর্ভুক্ত করার এবং না করার কারণ সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে বিশেষ করে সিলেবাসের মধ্যে, তারই ভিত্তিতে আমি এখানে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এবার আমরা সিলেবাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। প্রথমে আসি সপ্তম শ্রেণীর সিলেবাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোডিক 19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্ভাব্য কার্যদিবস 30 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। সপ্তম শ্রেণীর বিষয়টি নিয়ে আমি এখন উপস্থাপন করার চেষ্টা করছি। তো প্রথমে আসি সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র সপ্ত বর্ণা। তো প্রথমে শিরোনাম, এখানে অধ্যায় বা বিভিন্ন পদ্য এবং গদ্যের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে এইখানে শিক্ষাক্রমে উল্লেখিত শিক্ষণফল, এখানে পাঠ্য বইয়ে যে শিক্ষণফল আছে সেইগুলি উল্লেখ করা হয়েছে। এবং এই যে এখানে পাঠ্য বইয়ের বিষয়বস্তু বা শিরোনাম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন এই বিশেষ করে অধ্যায়ের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তী কলামে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা বা না করার যৌক্তিকতা সম্পর্কে এখানে বিশেষ করে শিক্ষণফলের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা বা না করা সম্পর্কে সামান্য কিছু বিষয় যা আমি আলোচনা করেছি তার ভিত্তিতেই
আশা করি সবাই বুঝতে পেরেছে যে কি কারণে অন্তর্ভুক্ত করা হয়নি এবং কি কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখন আমি খুব অল্প সময়ের মধ্যে এই পাঠের বিষয়বস্তু এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে এই সম্পূর্ণ সিলেবাসটি উপস্থাপন করার চেষ্টা করছি। তো বাংলা বিষয়ের যদি বিষয়টি লক্ষ্য করি তাহলে এই যে প্রথমে মরু ভাস্কর এটি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে এবং এর উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো পরবর্তীতে লক্ষ্য করি পিতৃপুরুষের গল্প, এর উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেই ছেলেটি, এর উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা এই সম্পর্কে 2টা ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। আমার বাড়ি একটি পদ্য, যার উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। শোনো একটি মুজিবরের থেকে এই পদ্যটির উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। সাম্য একটি পদ্য, এর উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি বাংলা ব্যাকরণ ও নির্মিতি বা বাংলা দ্বিতীয় পত্র 7ম শ্রেণী। তো এই ক্ষেত্রে ধ্বনি ও বর্ণের উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। শব্দ গঠন এর উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। পরবর্তীতে প্রবন্ধ রচনার উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। সারমর্ম সারাংশ এর উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। ভাব সম্প্রসারণ এর উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং আবেদনপত্র ও ব্যক্তিগত পত্র এর উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। এবার আসি 7ম শ্রেণী ইংলিশ ফার্স্ট পার্ট। তো 7ম শ্রেণী ইংলিশ ফার্স্ট পার্ট ইউনিট 6 এর যে সমস্ত বিষয়বস্তু উল্লেখ আছে এর উপরে 15টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংলিশ পেপার 2। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এখানে টেন্স এর উপর 3টি ক্লাস অনুষ্ঠিত হবে, প্রিপজিশনস এর উপর 2টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং আর্টিকেলের উপর 3টি ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়াও ইংলিশ সেকেন্ড পার্টে ইনফর্মাল লেটারের উপর 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি 7ম শ্রেণীর গণিত। 7ম শ্রেণীর গণিত বিষয়টি লক্ষ্য করলে দেখতে পাই বিশেষ করে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর উপরে 3টি ক্লাস অনুষ্ঠিত হবে। তৃতীয় অধ্যায় পরিমাপ এর উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর উপরে 4টা ক্লাস অনুষ্ঠিত হবে। ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশের উপরে 1টি ক্লাস। সপ্তম অধ্যায় সরল সমীকরণের উপর 2টি ক্লাস। নবম অধ্যায় ত্রিভুজের উপরে 4টি ক্লাস। দশম অধ্যায় সর্বসমতা ও সদৃশ্যতার উপরে 2টি ক্লাস এবং একাদশ অধ্যায় তথ্য ও উপাত্তের উপরে এই 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 7ম শ্রেণী বিজ্ঞান। তো যে সমস্ত বিষয়গুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি তার কারণ বিশেষ করে প্রথমে আমি ব্যাখ্যা করেছি কি কারণে অন্তর্ভুক্ত করা হয়নি। এগুলি সম্পর্কে এখন বলতে গেলে বিশেষ করে অনেক সময় লাগবে, তাই আমি সময় সংক্ষিপ্ত করার জন্য দ্রুত শেষ করার চেষ্টা করব। লক্ষ্য করি বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর উপরে 6টি ক্লাস নেওয়া হবে। সপ্তম অধ্যায় শক্তির ব্যবহারের উপরে 4টি ক্লাস। নবম অধ্যায় তাপ ও তাপমাত্রার উপরে 5টি ক্লাস এবং চতুর্দশ অধ্যায় জলবায়ু পরিবর্তনের উপরে 5টি ক্লাস নেওয়া হবে বিশেষ করে বিজ্ঞানের। এবার আসি 7ম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তৃতীয় অধ্যায় পরিবারের শিশুদের বেড়ে ওঠা এর উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। চতুর্থ অধ্যায়ের বাংলাদেশ শিল্পের উপরে 1টি ক্লাস এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর উপরে 1টি ক্লাস নেওয়া হবে। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এর উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। ষষ্ঠ অধ্যায়ের আরও একটি ক্লাস হবে, সেটি হচ্ছে ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম সম্পর্কে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে ষষ্ঠ অধ্যায়ের। সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু নিয়ে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি নিয়ে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। নবম অধ্যায় বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার নিয়ে 2টা ক্লাস অনুষ্ঠিত হবে। দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে 2টা ক্লাস অনুষ্ঠিত হবে। একাদশ অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ সম্পর্কে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় সম্পর্কে। তো এবার আসি 7ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর উপর ভিত্তি করে 2, 3, 4, 5টি ক্লাস অনুষ্ঠিত হবে। আবার তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার বিশেষ করে বিভিন্ন ডিভাইস এর নিরাপদ ও নৈতিক ব্যবহার সম্পর্কে 1, 2, 3, 4টা ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি ধর্ম ও নৈতিক শিক্ষা। ধর্ম ও নৈতিক শিক্ষা, প্রথমে আসি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। তো ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে পার্ট 4 এবং অপরটি হচ্ছে পার্ট 6 এবং 8। দ্বিতীয় অধ্যায় ইবাদতের উপরে যথাক্রমে 1, 2, 3, 4টি ক্লাস অনুষ্ঠিত হবে। তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষার উপরে
যথাক্রমে 1, 2, 3, 4, 5টি ক্লাস অনুষ্ঠিত হবে। চতুর্থ অধ্যায় আখলাকের উপরে যথাক্রমে 1, 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্রের উপরে 1, 2 অর্থাৎ 2টা ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। তৃতীয় অধ্যায়ের উপরে 2টি ক্লাস, চতুর্থ অধ্যায়ের উপরে 2টি ক্লাস, পঞ্চম অধ্যায়ের উপরে 3টি ক্লাস, ষষ্ঠ অধ্যায়ের উপরে 2টি ক্লাস, সপ্তম অধ্যায়ের উপরে 2টি ক্লাস, সপ্তম অধ্যায়ের উপরে 3টা ক্লাস এবং অষ্টম অধ্যায়ের উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে। তো অনুরূপভাবে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষায় নিম্নের ক্লাসগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে এই অধ্যায়ের উপর ভিত্তি করে। তো অনুরূপভাবে খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রেও এই অধ্যায়ের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ক্লাসগুলি অনুষ্ঠিত হবে। এবার আসি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা। দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তির উপরে 4টি ক্লাস অনুষ্ঠিত হবে। তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এর উপরে 2টি এবং আরও একটি 3টি ক্লাস অনুষ্ঠিত হবে। চতুর্থ অধ্যায়ের উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদনের উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠ অধ্যায় বনায়ন এর উপর 1টি পিরিয়ড বা ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। গার্হস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে তৃতীয় অধ্যায়ের উপরে 1টি ক্লাস, পঞ্চম অধ্যায়ের উপর 2টি ক্লাস, ষষ্ঠ অধ্যায়ের উপরে 1টি ক্লাস, অষ্টম অধ্যায়ের উপরে 3টি ক্লাস, অধ্যায় 14 হতে 2টি ক্লাস এবং অধ্যায় 15 হতে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই সপ্তম শ্রেণীর সিলেবাস সম্পর্কিত আলোচনা। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিভিন্ন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট কিভাবে প্রস্তুত করতে হবে এবং জমা দিতে হবে তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারে আসে এবং আমার এই ভিডিওটির অন্যান্য তথ্যাবলী পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।